하나. 뭐예요? 어떻게 된 거예요? 지금 하이제킹 상황이야. 즉시 남쪽으로 선회하라. 애들은 다치게 하지 마. 제발 부탁이야. Hey guys, welcome back. আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া সর্বশেষ কোরিয়ান সাই-ফাই এয়ার অ্যাটাক মুভি হাইজ্যাক 1971। এই মুভিটি মূলত একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে। 1971 সালের 23 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সোকসো এয়ারপোর্ট থেকে একটা কমার্শিয়াল ফ্লাইট রাজধানী সিওলের উদ্দেশ্যে আকাশে ওড়ে, কিন্তু কিছু সময় পর হাইজ্যাকিংয়ের কবলে পড়তে হয় বিমানটাকে। হাইজ্যাকার এই ফ্লাইটটাকে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যেতে পাইলটদের নির্দেশ দেন, কিন্তু বিমানে থাকা অর্ধশতাধিকেরও বেশি মানুষকে হুমকির মধ্যে ফেলতে চাইছিলেন না কো পাইলট। এই অবস্থায় আকাশে থাকা বিমানের মধ্যেই বিস্ফোরিত হয় একটা বোমা, কিন্তু তারপরেও একদম আশ্চর্যজনকভাবে টিকে থাকে বিমানটি। কিন্তু শেষ পর্যন্ত বিমানের ভাগ্যে যা ঘটেছিল সেটা একাধারে যেমন চমকপ্রদ বিষয়, অন্যদিকে ভীষণ মর্মান্তিকও ছিল। মূলত 1971 সালের এই সত্যি ঘটনার উপর ভিত্তি করে 2024 সালের জুনে রিলিজ করা হয় হাইজ্যাক 1971 নামের এই মুভিটি। আজ সেই মুভিটিকেই তুলে ধরবো আপনাদের সামনে। টান টান উত্তেজনার সেই হাইজ্যাকিং কিভাবে ঘটেছিল এবং সেই বিমানের ভাগ্যে কি হয়েছিল, চলুন আমরা সেটাই দেখে আসি। মুভির কাহিনী শুরু হয় সেই হাইজ্যাকিংয়ের 2 বছর আগের কাহিনী নিয়ে, অর্থাৎ 1969 সালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী ফ্লাইট ক্যাপ্টেন তাইয়ং এবং তার এক সহকারী মিলে যখন প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন, তখন তাদেরকে ইমার্জেন্সিভাবে উত্তর কোরিয়ার সীমান্তের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। কারণ একটা কমার্শিয়াল ফ্লাইট উত্তর কোরিয়ার সীমান্তের দিকে যাচ্ছে এবং তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ওই বিমানে থাকা ক্যাপ্টেন মিন যখন সেই ফ্লাইটের কাছে গিয়ে পৌঁছান, তখন তিনিও তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। তবে কমার্শিয়াল ফ্লাইটার জানালার দিকে তাকিয়ে একটা ব্যাপার খেয়াল করেন। তিনি দেখতে পান পাইলট তাদের উপস্থিতি বুঝতে পেরেও একেবারে নির্বিকার রয়েছেন। তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল তিনি মাথা নাড়িয়ে কোনো সংকেত যে তাকে দেবেন সেটাও সম্ভব হচ্ছিল না তার পক্ষে, কারণ তার মাথার পেছনে একজন হাইজ্যাকার পিস্তল ধরেছিলেন। এই অবস্থায় ক্যাপ্টেন বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। এইদিকে উত্তর কোরিয়ার সীমান্ত একেবারে কাছে চলে এসেছিল, তবে ঠিক সেই সময় তার উপরে নির্দেশ আসে ফ্লাইটটাকে গুলি করে ক্র্যাশ ল্যান্ডিং করে নামানোর জন্য। দুইটা দেশের মধ্যে পরিস্থিতি কতটা জটিল হলে এরকম একটা নির্দেশ দেওয়া যায়। তাইয়ং গুলি করার নির্দেশ পাওয়ার পরও গুলি করতে পারছিলেন না, কারণ তিনি জানতেন এই ফ্লাইটে 50 জনের উপর মানুষ আছে। যদি কোনো ভুল হয়ে যায় তবে এদের সবার মৃত্যু নিশ্চিত। তার দ্বিধান্বিত অবস্থার মধ্যে কমার্শিয়াল ফ্লাইটটা একসময় উত্তর কোরিয়ার মধ্যে ঢুকে পড়ে। কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরেও ক্যাপ্টেন তাইয়ং গুলি না করার কারণে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী থেকে তাকে বরখাস্ত করা এবং তার সহকারীকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এখন প্রশ্ন হচ্ছে সেই YS-11 প্লেনের ভাগ্যে কী ঘটেছিল। ফ্লাইটটা হাইজ্যাকাররা নিরাপদে উত্তর কোরিয়ার একটা বিমান ঘাঁটিতে ল্যান্ড করেছিল। ফ্লাইট YS-11-এর 46 জন যাত্রীসহ 2 জন পাইলট এবং 2 জন ক্রু মেম্বার ছিলেন। এর মধ্যে হাইজ্যাকিংয়ের 1 বছর পর 39 জন সাধারণ যাত্রীকে দক্ষিণ কোরিয়াতে ফেরত পাঠানো হয়, কিন্তু অবশিষ্ট 7 জন যাত্রী, 2 জন ক্রু এবং 2 জন পাইলটকে আর ফেরত দেওয়া হয়নি। এর কারণ হিসেবে পরে জানা যায় এরা বিশেষ ক্ষেত্রে দক্ষ কর্মী ছিল, ফলে তাদের উত্তর কোরিয়াতেই রেখে দেওয়া হয়েছিল। তবে তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল সেটা আজ অবধি জানা সম্ভব হয়নি। তবে আরেকটা অদ্ভুত বিষয় ঘটেছিল তখন, যিনি কোরিয়ার বিমান হাইজ্যাক করেছিলেন তার নাম ছিল চো চ্যাং-হি। এই হাইজ্যাকারকে উত্তর কোরিয়ার তরফ থেকে $2 মিলিয়ন পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল, যার ফলে অনেকেই বলেছিলেন এরপর হয়তো আবার কোনো দক্ষিণ কোরিয়ার বিমান হাইজ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে। এদিকে তাইয়ং ওই দিন বিমান বাহিনী থেকে বরখাস্ত হওয়ার 1 বছর পর একটা বেসামরিক বিমান কোম্পানিতে পাইলট হিসেবে চাকরি নিয়েছিলেন, কিন্তু ফ্লাইট YS-11-এর ব্যর্থতার কারণে ক্যাপ্টেন অনেকের কাছে ভিলেনে পরিণত হয়ে যান। এমনকি তার নিজের প্রাইভেট কোম্পানির অফিসারদের কাছেও নানা কথা মাঝে মাঝেই শুনতে হতো তাকে। 1971 সালে 23 জানুয়ারি তাইয়ংকে সোকসো বিমানবন্দর থেকে সিওলের একটি ফ্লাইটে কো পাইলটের দায়িত্ব দেওয়া হয়। তার সাথে যিনি পাইলট হিসেবে ছিলেন সেই গোসিক নামের লোকটা খুবই আন্তরিক এবং দক্ষ একজন পাইলট ছিলেন। তিনি বরাবরই তাইয়ংকে নানা সময় নানাভাবে সহযোগিতা করতেন। এই কমার্শিয়াল ফ্লাইটগুলো চালানোর ক্ষেত্রে যে ফ্লাইটটাকে সিওলে নিয়ে যাওয়ার কথা ছিল তাতে মোট 59 জন যাত্রী উঠেছিলেন। সেই সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে সবার মধ্যেই খুব এক্সাইটিং একটা অবস্থা বিরাজ করত। সেদিনও সবার মধ্যে সেই অবস্থা দেখা যাচ্ছিল। বিমানটি দুপুর 1:47 মিনিটে নিরাপদে আকাশে উড্ডয়ন করে। দক্ষিণ কোরিয়ার সোকসো অঞ্চলটা উঁচু পাহাড়ে বেষ্টিত ছিল। সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে হাসি খুশি যাত্রীরা যখন গন্তব্যে পৌঁছানোর প্রহর গুনছেন, তখন এক তরুণকে কিছুটা তৎপর হতে দেখা যায়।
নিজের সিট থেকে উঠে গিয়ে বাংকার থেকে একটা ব্যাগ নামিয়ে নিয়ে আসে সে, এবং সেটা খুলে ফেলে তার মধ্যে থেকে কোটা জাতীয় কয়েকটা বস্তু বের করে নিয়ে আসে। আসলে এগুলো ছিল এক একটা বোমা। ছেলেটা কী করছিল সে সম্পর্কে কারো মধ্যে কোনো ধারণাই ছিল না। এই ছেলেটার নাম ছিল ইয়ংদে। এমনকি বিমানের নিরাপত্তার জন্য যে মার্শাল উঠেছিলেন তিনি ছেলেটিকে কী করছেন সেদিকে তেমন একটা গুরুত্ব দেননি। আর এই সুযোগে ইয়ংদো একটা বোমা ককপিটের দরজায় লাগিয়ে দেন এবং অন্য আরেকটা বোমার সেফটি পিন খুলে সেটা ছুড়ে দেন নিরাপত্তা কর্মীর দিকে। লোকটার গায়ে গিয়ে যখন সেটা লাগে তখন সে বুঝতে পারছিল না কি হতে চলেছে, কিন্তু যখন সে দেখলো পাইলটের দরজার সাথে একটা বোমার সলতেতে আগুন জ্বলছে তখন এই নিরাপত্তা রক্ষী বুঝতে পারেন তার পিঠে কি লেগেছে। আর এটা বোঝার সাথে সাথে সে বোমা বলে চিৎকার দিয়ে ওঠেন এবং একপাশে লাফিয়ে পড়েন। ঠিক সেই সময় দুইটা বোমা একই সাথে ফেটে যায়। দেখা যায় ককপিটের দরজা বোমার বিস্ফোরণে উড়ে গিয়েছে এবং যে বোমাটা মার্শালের পিঠে লেগে মেঝেতে পড়েছিল সেটার বিস্ফোরণে সব যাত্রীরা ছিটকে পড়েছে। অনেকে আবার সিটের সাথে একেবারে লেপ্টে গিয়েছে এবং বলাই বাহুল্য বিমানটি ইতিমধ্যে নিয়ন্ত্রণ হারায়। পাইলট যখন সেটা নিয়ন্ত্রণাতে ব্যস্ত তখন তাইয়ং খেয়াল করেন তার পাইলট গোসিকের একটা চোখ দিয়ে রক্ত পড়ছে। তিনি ভালোভাবে তাকাতেও পারছিলেন না, তার কপালে একাধিক স্থান কেটে গিয়ে রক্ত ঝরছে। তবে তাইয়ং তখনও সুস্থ আছেন, ফলে তাকেই বিমান নিয়ন্ত্রণে আনার জন্য মূল কাজটাই করতে হয়। অন্যদিকে দেখা যায় এত বড় একটা বিস্ফোরণের পরও সব যাত্রীরা মোটামুটি সুস্থ হয়ে রয়েছে। কিছু সময় পর বিমানটা স্ট্যাবল হলে দেখা যায় বিমানের মেঝেতে বোমার আঘাতে একটা ছিদ্র তৈরি হয়েছে এবং সেখান দিয়ে হু হু করে বাতাস ঢুকছে। তবে এদিকে খেয়াল নেই ইয়ংদের। তার কাছে থাকা আরেকটা বোমা নিয়ে সে এবার ককপিটে গিয়ে ঢোকে এবং পাইলটদের সামনে সেটা বাড়িয়ে ধরে বলে, এই বিমানটা এইমাত্র হাইজ্যাক করা হয়েছে, তোমরা আমার কথা মতো চলো, তাহলে কারো কোনো ক্ষতি হবে না। এছাড়া সে বিমানটাকে সরাসরি সমুদ্রের দিকে নিয়ে যেতে নির্দেশ দেন এবং দেখা যায় এই নির্দেশ সত্ত্বেও কো পাইলট তাইয়ং তাকে জানায় এই মুহূর্তে প্রথমে তাকে কেবিনের যাত্রীদের চেক করতে হবে, সব যাত্রী ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে তাকে। তাইয়ং এর এই কথার পরেও হাইজ্যাকার তাকে যেতে দিতে চায় না, কিন্তু সেও তার কথায় অনড়। বিষয়টা বুঝতে পেরে পাইলট গোসিক তাইয়ংকে বলে, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ভেতরে যাও। এছাড়া সে ইয়ংদের উদ্দেশ্যে বলে সে কোনো অসুবিধা করবে না তোমাকে, তুমি যেদিকে বলেছো আমি সেদিকে বিমান উড়িয়ে নিয়ে যাব। পাইলটের এই ধরনের মতামতের পর তাইয়ংকে ভেতরের ক্যাবিনের দিকে যেতে দেয়। তাইয়ং বুঝতে পেরেছিল প্লেনের ভিতরের অবস্থা ভালো নয়, তবে তার প্রথম এবং প্রধান কাজ হয় প্লেনের মেঝের নিচে ছিদ্রটা মেরামত করা। তাই সে কিছু বেল্ট জোগাড় করে, এরপর ছিদ্রের উপর একটা ব্যাগ চাপা দিয়ে সেই বেল্টটা দিয়ে সেটাকে বেঁধে আপাতত ছিদ্রটা মেরামত করার চেষ্টা করে। এরপর তাইয়ং বোমা বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের শুশ্রূষা করার চেষ্টা করেন। তবে তাইয়ং এর এই কর্মকাণ্ডে সবকিছু ককপিট থেকে দেখতে পাচ্ছিল হাইজ্যাকার। এর মধ্যে তাইয়ং যাত্রীদের যখন কিছু সাহস জোগানোর মতো কথা বলতে শুরু করেছিলেন তখন ইয়ংদো রাখতে রাখতে তার কাছে এসে একটা আঘাত করে বসে থাকে এবং সবার উদ্দেশ্যে বলে কোনো রকমের কেউ কোনো উল্টাপাল্টা চিন্তা করলে তার সঙ্গে খারাপ হবে। এই বলে সে তার হাতের বোমাটা সবাইকে দেখিয়ে বলে এটা ফাটবে, তাই সবাই সাবধান হয়ে যাও। কথাগুলো বলার পরে সে এক যাত্রীকে দিয়ে আহত মার্শালকে বেঁধে ফেলে। এই নিরাপত্তা রক্ষীর কাছে একটা পিস্তল ছিল, তাই সে এটা এবার খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে পিস্তলটাকে দেখতে না পেয়ে আবার ককপিটে চলে আসে ইয়ংদে। এদিকে তাইয়ং এসে তার চেয়ারে বসেছে। আবার কিছু সময় পর দেখা যায় বিমানটা সমুদ্রের কাছে চলে এসেছে। এটা দেখে ইয়ংদে এবার একটু খুশি হয়ে ওঠে। তারপর সে পাইলটদের উদ্দেশ্যে বলে সমুদ্রের তীর ধরে এবার উত্তর কোরিয়ার দিকে এগিয়ে চলো। হাইজ্যাকারের কথায় পাইলট এবং কো পাইলট দুজনে একটু হোঁচট খায়। তারা বুঝতে পারে 2 বছর আগের ঘটনা সেই পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এই হাইজ্যাকার। এই সময় পাইলট গোসিক ইয়ংদের কাছে জানতে চায় সে কেন উত্তর কোরিয়া যাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে। উত্তরে ইয়ংদে বলে তার ভাই যুদ্ধের সময় উত্তর কোরিয়া গিয়েছিল এবং এখন সেখানেই বেশ আরামে জীবনযাপন করছে। এছাড়া সে আরও বলে 2 বছর আগে যে লোকটা বিমান ছিনতাই করে উত্তর কোরিয়ায় নিয়েছিল তাকে সেখানে বীরের মর্যাদা দেওয়া হয়েছে, তাকে $2 মিলিয়ন পুরস্কার দেওয়া হয়েছে। ইয়ংদের এই ধরনের কথায় বেশ একটু অবাক হয় পাইলট। সে তাকে বলে শুধুমাত্র ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং অপরাধ করে ভালো জীবনযাপনের জন্যই এত বড় অন্যায়টা তুমি করছো, এটা কিন্তু ঠিক না। এই কথার উত্তরে এবার রেগে যায় হাইজ্যাকার ইয়ংদে। সে বলে ঠিক বেঠিক বলে কোনো জিনিস নেই, আমার ভাই উত্তর কোরিয়ায় থাকে, এটা কি আমার দোষ ছিল? কিন্তু এই কারণে আমাকে জেলে বন্দি করা হলো কেন? জেল থেকে ফিরে আমি দেখলাম আমার মা মারা গিয়েছে, আমি নিজের হাতে আমার মাকে পুড়িয়েছি। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সেখানে দেখা যায় 2জন পুলিশ অফিসার ইয়ংদেকে মিথ্যা অপবাদ দিয়ে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, কারণ তারা মনে করেছে তার ভাই উত্তর কোরিয়ায় থাকলেও ইয়ংদের সাথে তার এখনও যোগাযোগ আছে।
ইয়ংদে তার ভাইয়ের সাথে মিলে উত্তর কোরিয়ার হয়ে গুপ্তচরের কাজ করে। এভাবে মিথ্যা অপবাদ দিয়ে ইয়ংদেকে জোর করে পুলিশ ধরে নিয়ে যায়। জেল থেকে ফিরে এসে ইয়ংদে দেখে তার মা খেতে না পেয়ে মারা গেছে। তার মায়ের শরীর পোকাতে ভরে গেছে। ইয়ংদে তখন নিজে তার মাকে পুড়িয়েছে। ইয়ংদের এই কথাগুলো শুনে দুই পাইলট এবার বুঝতে পারে মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ থেকে ছেলেটা এরকম একটা সাংঘাতিক পথ বেছে নিয়েছে। তো এর কিছুক্ষণ পর বিমানটা উত্তর কোরিয়ার দিকে যাওয়ার পথ ধরে। তবে এইসবের মধ্যেও বিমান যাত্রীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল হাইজ্যাকারকে কোনোভাবে আটকানো যায় কিনা। সেই ধারণা থেকে একজন একবার চেষ্টাও করে এবং ইয়ংদকে সেপাই ধরাশায়ী করে ফেলেছিল। কিন্তু এই অবস্থার মধ্যে মার্শালের সেই পিস্তলটা খুঁজে পায় ইয়ংদে। আসলে বোমা বিস্ফোরণের সময় এটা একটা সিটের নিচে পড়ে গিয়েছিল। পিস্তলটা হাতে নিয়ে ইয়ংদে এবার উঠে দাঁড়ায় এবং সেই লোকটাকে যে তাকে আটকানোর চেষ্টা করেছিল তাকে মেরে না ফেললেও বেশ কিছু আঘাত করে বসে। এরপর সে আবার ককপিটে ফিরে আসে। এদিকে পাইলটের চোখটা তখনও অরক্ষিত অবস্থায় ছিল, তাই তাইয়ং অ্যাটেন্ডেন্টকে ডেকে পাইলটের চোখে একটা ব্যান্ডেজ বেঁধে দেয়। পাইলটের এই অবস্থায় মধ্যেই তাইয়ং বুঝতে পারছিল তাকে এবার পাইলটের মূল দায়িত্বটা পালন করতেই হবে। তবে সে গোসিকের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আবারও। এদিকে পাইলট সবার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে একটা ঘোষণা করে। সব যাত্রীদের উদ্দেশ্যে বলে তারা উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে। হাইজ্যাকার তাদের সেটাই নির্দেশ দিয়েছে। কিন্তু হঠাৎ তার এই সময় মনে পড়ে যদি সত্যিই তাদের উত্তর কোরিয়ায় ল্যান্ড করতে হয় তবে তাদের সঠিক পরিচয় কমিউনিস্ট রেজিস্টার অফিসারদের কাছে দেওয়া যাবে না, কারণ এতে তার আগে বিমান যাত্রীদের সাথে তারা যেটা করেছিল সেটাও তাদের সাথে করবে। তাই সে সব যাত্রীর উদ্দেশ্যে ঘোষণা করে প্রত্যেকের আইডি উত্তর কোরিয়া ঢোকার সাথে সাথে যেন তারা নষ্ট করে ফেলে। পাইলটের ঘোষণার পর সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তারা জানে উত্তর কোরিয়া এবং নরক সমান কথা। সেখানে যদি তারা বেঁচেও থাকে তবে সেই জায়গাতে তাদের জীবন নরক তুল্য হয়ে যাবে। কিন্তু সেটা সত্য, বেশ কয়েকজন যাত্রী তাদের আইডিটা ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে ইয়ংদে ভেতরের অবস্থা দেখার জন্য যখন ক্যাবিনে এসে ঢোকে তখন তাইয়ং একটা কাজ করে বসে। সেই বিমানের ইমার্জেন্সি ফুয়েলের ডিসচার্জ বাটনটা চেপে দেয়। এতে প্লেনটা একটু ঝাঁকিয়ে ওঠে, ফলে ককপিটে ফিরে আসে ইয়ংদে। তাকে দেখে তাইয়ং বলে, আমরা উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছি, তাছাড়া বিমানের ফুয়েলও কমে গিয়েছে, তাই কোথাও ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে। কিন্তু তার এই কথা সাথে সাথে অস্বীকার করে হাইজ্যাকার। তাইয়ং ফুয়েলের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ করলে ছেলেটা এবার বাইরের দৃশ্যটা পরীক্ষা করে দেখতে যায়। কিন্তু জানালা দিয়ে নিচে কিছু একটা নজর আসলেই সে বুঝতে পারে জায়গাটা উত্তর কোরিয়া নয়, তারা এখনও দক্ষিণ কোরিয়াতেই আছে। পাইলট তার সাথে প্রতারণা করতে চাইছে। ইয়ংদে তাইয়ংয়ের এই কাণ্ডে বেশ রেগে যায়। কিন্তু অন্যদিকে তাইয়ং সাগরের পাশের পাহাড়ের মাঝখানে একটা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য রানওয়ে দেখতে পায়, তাই সেখানে ঝুঁকি নিয়ে ল্যান্ড করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ইয়ংদে আবার তাকে এসে বাধা দেয়। সে তার হাতে থাকা বোমাটা নিয়ে এবার সরাসরি হুমকি দেয় বিমানটিকে উড়িয়ে দেওয়ার। কিন্তু এর মধ্যে তার কথা না শুনে তাইয়ং রানওয়েতে বিমানটাকে নিয়ে আসে। কিন্তু হাইজ্যাকারের একের পর এক হুমকির ফলে আবার বিমানটিকে আকাশে উঠিয়ে নিতে বাধ্য হয় সে। এই ঘটনায় ইয়ংদে ভীষণ রেগে যায় সকলের উপর। সে এবার আরেকটা বোমা নিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেয় এবং পিনটা খুলে ফেলে সে। এরপর সে তাকে বলে, এটা শক্ত করে ধরে রাখো, যদি কোনোভাবে হাত খোলো তবে বোমাটা ফাটবে। ইয়ংদে এটা করেছিল কারণ কো পাইলট এবং যাত্রীরা সবাই তাকে অনেকটা হালকাভাবে নিচ্ছিল। ছেলেটার হাতে বোমাটা ধরিয়ে দিয়ে আবার ইয়ংদে ককপিটে ফিরে আসে। এদিকে বিমানটাকে দেখা যাচ্ছিল, আবার সেটাকে আকাশে তুলে এনেছে তাইয়ং এবং সেটা আগামী কিছু সময়ের মধ্যেই উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করতে চলেছে। তবে ঠিক এই সময় একটা ঘটনা ঘটে। তাইয়ং খেয়াল করে দক্ষিণ কোরিয়ার দুইটা ফাইটার তাদের প্লেনের পাশে এসে উপস্থিত হয়েছে। ফাইটার দুইটোকে দেখে তার 2 বছর আগের কথা মনে পড়ে যায়। সেও ঠিক একই পরিস্থিতিতে সেদিন পড়েছিল। সেদিনের মতো ফাইটারের এক পাইলট তাদের ল্যান্ড করতে এই সময় অনুরোধ করে। যেহেতু উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছে এসে পড়েছিল তারা, তাই তাদের প্লেনটাকে ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছিল সেই ফাইটার প্লেনের পাইলটরা। কিন্তু সেদিনের মতো এবারও তাইয়ংয়ের মাথার পেছনে পিস্তল ধরেছিল হাইজ্যাকার, তাই তার কিছুই করার ছিল না। প্রথম প্লেনটা যেভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছিল তাদেরও সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়। বেশ কয়েক মিনিট এভাবে চলার পর তারা তখন উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে। তখন ফাইটারের পাইলট শেষবারের মতো তাদের নির্দেশ দেয় প্লেনটা ঘুরিয়ে নেওয়ার, কিন্তু তাইয়ংয়ের কিছুই করার ছিল না। এভাবে আরও কয়েক মিনিট পার হয়। তাইয়ং এবং পাইলট তাদের রেডিওতে শুনতে পায় ফাইটার থেকে তাদের দিকে গুলি ছোড়ার নির্দেশ জারি করা হয়েছে। একটু পরে তাদের উপর গুলি করতে শুরু করে ফাইটার জেট। তবে তাইয়ংয়ের মধ্যেও বিভিন্ন কৌশলে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হয় এবং কমার্শিয়াল ফ্লাইটটা ফাইটারের সাথে ভোজবাজি খেলা শুরু করে। এর মধ্যে প্লেনটা একসময় পৌঁছে যায় উত্তর কোরিয়ার সীমান্তের একেবারে কাছে। এই সময় ইয়ংদের মধ্যে এক ধরনের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল।
কিন্তু ঠিক সেই সময় মাথার দিকে পিস্তল তাক করা অবস্থাতেই সহকারী পাইলট তাইয়ং সবার উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দেন। বার্তাটা হলো সকল যাত্রী নিজ আসনের সিট বেল্ট যেন শক্ত করে বেঁধে নেয় এবং মাথা নিচের দিকে রাখে। এই ঘোষণার সাথে সাথে হাইজেকার ইয়ংদে বুঝে যায় তাইয়ং কী করতে চলেছে, তাই সে আঁকড়ে ধরে একটা জায়গা। এদিকে ঘোষণার সাথে সাথে তাইয়ং বিমানটাকে উপর দিকে তুলতে শুরু করেছে এবং একেবারে লম্বালম্বি অবস্থায় নিয়ে আসে সেই বিমানটাকে। ঠিক শেষ মুহূর্তে বিমানটিকে সে উত্তর কোরিয়ার সীমান্তর দিকে ফিরে নিয়ে আসে। তবে এর মধ্যে দেখা যায় বিমানে সবাই ছড়িয়ে পড়েছে। বেল্ট বাঁধা থাকলেও যে যেভাবে পড়ছে সামনের সিটের কিছু একটা ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। তবে ইয়ংদের অবস্থা সবার থেকে খারাপ, কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছে না ছেলেটা। বিমানের দুলুনির সাথে সাথে এদিক সেদিক বাড়ি খেতে খেতে বেশ আহত হয় একসময় সে। এভাবে কিছু সময় চলার পর বিমানটি যখন স্টেবল অবস্থায় এসে দাঁড়ায় তখন ইয়ংদাকে দেখা যায় মুখ থুবড়ে নিচে পড়ে আছে, জ্ঞান হারিয়েছে সে। আর এই সুযোগে ক্যাবিন ক্রু মার্শালের বাঁধনটা কেটে দেয়। লোকটা মুক্ত হয়ে পাশে পড়ে থাকা পিস্তলটা তুলে নেয়, কিন্তু এর মধ্যে দেখা যায় ইয়ংদে উঠে দাঁড়িয়েছে এবং একটা বোমা বের করে হাতে নিয়েছে। সে এবার পাইলটের দিকে সেটা বাড়িয়ে ধরে। তাদের উদ্দেশ্যে যখন সেটা ছুটতে যাবে তখন সিট থেকে উঠে আসে তাইয়ং। ইয়ংদের আক্রমণাত্মক অবস্থা থেকে মার্শাল তার পিস্তল তাক করে তার দিকে, কিন্তু কোনো কথাই শুনতে চাইছিল না ইয়ংদে। আর এই সময় মার্শালকে গুলি করতে দেখা যায় ইয়ংদের উদ্দেশ্যে। একের পর এক কয়েকটা গুলি হজম করতে হয় তাকে। বোমাটা হাতে ধরা অবস্থাতে একসময় মেঝেতে পড়ে যায় ইয়ংদে। এটা দেখে তাইয়ং বুঝতে পারে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে। সাথে সাথে সে একটা ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে বোমাটার উপরে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে বিমান। বোমার প্রচণ্ড ধাক্কায় ছিটকে যায় কো পাইলট, কিন্তু পরে দেখা যায় তার বুকটা রক্তাক্ত হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও সে ককপিটে যাওয়ার চেষ্টা চালাতে থাকে, কারণ মেন পাইলট চোখে কিছু দেখতে পারছিল না, তাই তাকে কোথাও ল্যান্ড করাতে হবে বিমানটাকে। এই সময় তাইয়ং মার্শাল এবং ক্যাবিন ক্রুয়ের সাহায্যে সিটে এসে বসে। প্রচণ্ড আহত তাইয়ং কিছু সময়ের মধ্যেই সমুদ্র সৈকতে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করাতে সমর্থ হয়, যদিও এটা সাধারণ একটা ক্র্যাশ ল্যান্ডিং ছিল না কোনোভাবে। তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। এরপর একে একে সব যাত্রী সেই ভাঙাচোরা বিমান থেকে নেমে আসেন নিচে, কিন্তু একজনকে কোথাও দেখা যাচ্ছিল না, আর সেই লোকটা হচ্ছে কো পাইলট তাইয়ং। এই বোমার আঘাতে মারাত্মক জখম হওয়া সত্ত্বেও হতভাগ্য সেই মানুষটা 59 জন যাত্রীর প্রাণ রক্ষা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজে বেঁচে থাকতে পারেনি। সেই ফ্লাইটে মাত্র 2 জন মানুষ মারা যায়। একজন ছিল হাইজেকার ইয়ংদে এবং অন্যজন ছিল কো পাইলট তাইয়ং। মূলত এভাবে মুভির কাহিনী শেষ হয়, আর এটাই ছিল সেদিনের সত্য ঘটনা। তবে আমার কো পাইলট তাইয়ং আর হাইজেকার ইয়ংদের জন্য খারাপ লাগলো। তাইয়ং যাত্রীদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়, আর হাইজেকার ইয়ংদে মূলত এই কাজটি করছিল তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছিল বলে। আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন এক্সপ্লেনেশন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।